এই ছবিটা হয়তো আপনার টাইমলাইনে বারবার এসেছে। এটা এআই দিয়ে তৈরি একটা ছবি, কিন্তু এই ছবির সত্যিটা কোনো কল্পনার নয়। এটা এমন একটা বাস্তব যা আপনার আত্মাকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একজন মা শেষ মুহূর্তে তার বিশ্বাস হারায়নি, একটা লাইফ জ্যাকেট আর তার বুকের ভেতরে শক্ত করে জড়িয়ে ধরা তার 4 বছরের সন্তান। সেই ছোট্ট শিশুটাও তার স্নেহময়ী মায়ের হাত এমন ভাবে ধরেছিল যেন সে বিশ্বাস করেছিল মা আছে, আমি বেঁচে যাব। মায়ের কাছে লাইফ জ্যাকেট ছিল, চাইলে মা প্রাণ বাঁচাতে পারত নিজের, কিন্তু সেই মা তার সন্তানকে আগলে রাখাটাকেই বেছে নিল, আরো শক্ত করে ধরে, আরো কাছে টেনে। হয়তো তিনি মনে মনে বলছিলেন, আমি আছি, কিছু হবে না তোর। কিন্তু কয়েক মিনিট পর সবকিছু থেমে যায়। ফিরে আসে এক শুধু নিথর নীরবতা। উদ্ধারকারীরা যখন পৌঁছায় তখন তারা যা দেখেছিল তা কোনো দুর্ঘটনার দৃশ্য নয়, তা ছিল এক মায়ের শেষ ভালোবাসার প্রমাণ। রেস্কিউ টিমের সদস্যরা ঠিক কি বলেছিল? মা আর সন্তান এমন ভাবে আঁকড়ে ধরেছিল যেন তাদের আলাদা করা সম্ভবই হচ্ছিল না। আমাদের চোখে জল এসে গেছিল তা দেখে, যখন আমরা ওই দুটি নিষ্পাপ স্নেহময় ভরা নিতর দেহ উদ্ধার করতে গেছিলাম। কিন্তু কি দোষ ছিল ওই ছোট্ট শিশুটার? হয়তো কত স্বপ্ন দেখেছিল তার মা তাকে নিয়ে। কয়েক মুহূর্ত আগেই যেখানে ছিল হাসি, আজ সেই জায়গাতে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে গেল কয়েকটা জীবন, শেষ হয়ে গেল কয়েকটা পরিবার। কয়েক মুহূর্ত আগেও যেখানে হাসি ছিল সেখানেই শুরু হলো মৃত্যুর মিছিল। মৃত্যুর সংখ্যা 9 জন বেড়ে এখন 13 জন, তার মধ্যে 2 জন শিশু। 30 এপ্রিল 2026 সেই ভয়াবহ ঘটনা। এটা কি শুধু দুর্ঘটনা, নাকি এর পেছনে আছে গাফিলতি, অবহেলা এবং এক নির্মম সত্য? চলুন পুরো ঘটনাটা জানা যাক। ওয়েলকাম টু আওয়ার শো দ্য ডিভাইন ট্রুথ। লোকেশন ছিল বর্গি ড্যামের পাশে নর্মদা নদীর খামারিয়া দ্বীপ। ঠিক কি ঘটেছিল আমরা টাইমলাইন ধরে বুঝি। বিকেল 5:30, একটা ভেসেল প্রায় 43 জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। সবকিছু তখন স্বাভাবিক ছিল। কেউ ছবি তুলছে, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে, কেউ জানতো না 30 মিনিটেই ঘটতে চলেছে এক ভয়ঙ্কর ঘটনা। 5:50 থেকে 6টা PM। বিপদের শুরু হয় তখন থেকেই। হঠাৎ আকাশের রং বদলাতে শুরু করে, কালো মেঘ চারিদিকে ঢেকে ফেলে, বাতাসের গতি বেড়ে যায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। 5 থেকে 6 ফুট উঁচু ঢেউ আশ্রে পড়তে শুরু করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। কয়েক মিনিট পর জাহাজটা হঠাৎ ভারসাম্য হারাতে শুরু করে, ডেকে জল ঢুকতে শুরু করে, ফলে ভেতরেও জল জমতে শুরু করে। কর্নাডার মহেশ প্যাটেল তার শেষ চেষ্টা করেছিলেন জরুরি কৌশল প্রয়োগ করে জাহাজটাকে স্থির রাখতে, কিন্তু তিনি ব্যর্থ। জাহাজটা একেদিকে মারাত্মকভাবে হেলে পড়ে। মানুষজন তখন চিৎকার করতে শুরু করে। কেউ তখনও লাইফ জ্যাকেট পরেনি, কেউ লাইফ জ্যাকেট খুঁজছে। আর তখনই দেখা যাচ্ছে প্রথম লাইফ জ্যাকেট খোলা হচ্ছে যাত্রীদের জন্য। 6:13 থেকে 6:30 PM। ডুবে যাওয়ার সেই মুহূর্ত খামারিয়া দ্বীপের কাছে বাঁধের বাম পাশের খালের মধ্যে। কয়েক মিনিটে জাহাজটা ধীরে ধীরে ডুবতে শুরু করে। অনেকেই সেই ভয়ে নদীতে ঝাঁপ মারে, লাইফ জ্যাকেট পরে, আবার কেউ নাও পড়ে। প্রথমে স্থানীয় গ্রামবাসীরা তা দেখে দ্রুত এগিয়ে আসেন এবং ঝাঁপিয়ে পড়েন তাদেরকে উদ্ধার করে, নিজের জীবন বিপন্ন করে মানুষ বাঁচানোর চেষ্টা শুরু করেন তারা। পরবর্তী সময় বিভাগীয় কর্মীরা যুক্ত হন এবং মোট 28 জনকে জীবিত উদ্ধার করা যায় সেই মুহূর্তে, কিন্তু তখনও অনেকেই জলের নিচে চলে যায়। রাত 8টায় উদ্ধার অভিযান জোরদার করে শুরু করা হয়। রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী দল ঘটনাস্থলে পৌঁছায়। তারপর উদ্ধার কাজ আরও সংগঠিত এবং দ্রুত হয়, কিন্তু ততক্ষণে অনেকটাই সময় ফুরিয়ে গেছে বলে বোঝা যায়। কয়েকটা সিদ্ধান্ত, বিস্তর গাফিলতি, কয়েকটা মিনিটে হারাতে হয় 13টা প্রাণ। এখন আসল প্রশ্নটা শুরু হচ্ছে এখান থেকেই। এটা কি শুধু একটা প্রাকৃতিক দুর্ঘটনা, নাকি এটা মানুষের তৈরি একটা ট্র্যাজেডি? 29 এপ্রিল, যেখানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে সতর্কতা জারি করা হয়েছিল, খারাপ আবহাওয়ার পূর্বাভাস ছিল স্পষ্ট। ঝোড়ো হাওয়া বইতে পারে 29 এপ্রিল থেকে 3রা মে পর্যন্ত। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা থেকে ভারী। তাহলে কেন সেই সতর্কতা উপেক্ষা করা হলো? কেন ভেসেল চলাচল বন্ধ করা হলো না? মারাত্মক সেফটি ফেলিয়ার। আইন কি বলছেন? ইনল্যান্ড ভেসেলটের অ্যাক্ট 2021 মানে 2021 অনুযায়ী সব যাত্রীর জন্য লাইফ জ্যাকেট বাধ্যতামূলক ছিল, কিন্তু বাস্তবতা সেখানে কি ছিল? কেউ লাইফ জ্যাকেট পরেই ছিল না। জাহাজে জল ঢোকার পরে জ্যাকেট তখন আনবক্সিং করা হচ্ছিল। শিশুদের জন্য কোনো লাইফ জ্যাকেটই ছিল না। ঘটনার পর সরকার ক্রুজ পাইলট মহেশ প্যাটেল, সহকারী ছোটলাল গোন্ড এবং টিকিট ইনচার্জ বিজেন্দ্রকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মধ্যপ্রদেশ সরকার তদন্তের নির্দেশ দিয়েছে। বর্গি ড্যামে বোট চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। রাজ্য সরকার নিহত পরিবারের ব্যক্তিদের জন্য 4 লক্ষ টাকার এককালীন আর্থিক সহায়তা এবং জাতীয় ত্রাণ তহবিল থেকে অতিরিক্ত 2 লক্ষ টাকা এবং গুরুতর আহতদের জন্য 50,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু এই পদক্ষেপ কি যথেষ্ট? এটা কি ভুল, নাকি সরাসরি অবহেলা? একটা বড় প্রশ্ন। একটা সতর্কতা মানলে, একটা লাইফ জ্যাকেট পরলে হয়তো বাঁচানো হতো অনেকগুলো প্রাণ। কি দরকার ছিল এই ট্রিপটার? একটা এক্সট্রা আয় কি মানুষের জীবনের থেকে এতটাই গুরুত্ব হয়ে গেল? যদি এই ট্রিপটা বাতিল করা হতো তাহলে 13টা প্রাণ আজকে বেঁচে থাকতো না। এই ঘটনা আমাদের ভারতবর্ষে নতুন নয়। আপনি যদি মনে করেন এটা একটা আলাদা দুর্ঘটনা, তাহলে আপনি ভুল ভাবছেন, কারণ এই দেশে এই একই ভুল বারবার একইভাবে মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। 30 অক্টোবর 2022
মোরবি ব্রিজ ট্র্যাজেডি। গুজরাটে মোরবি শহরে মাছু নদীরও 140 বছরের পুরনো একটি ব্রিজ। রিপোর্ট অনুযায়ী বৃষ্টির ধারণ ক্ষমতা ছিল 150 জন, কিন্তু সেদিন 250 থেকে 300 জনকে ডুবতে দেওয়া হয়েছিল। কারণ একটাই, বেশি টিকিট বিক্রি, বেশি লাভ। সবচেয়ে অবাক করা বিষয় এখানেই যে এই ব্রিজটি মাত্র 5 দিন আগে সংস্কার করা হয়েছিল, কিন্তু কোনো প্রপার সেফটি অডিট ছাড়া, কোনো ক্রাউড কন্ট্রোল ছাড়া কি করে ব্রিজটি আবার খোলা হলো? কি করে অতগুলো যাত্রীকে ব্রিজের ওপরে উঠতে দেওয়া হয়েছিল? ফলাফল কি হলো? এক মুহূর্তে ব্রিজটি ভেঙে পড়লো, মানুষগুলো সরাসরি গিয়ে পড়লো নদীতে। 135 জনেরও বেশি মানুষ কয়েক মিনিটের মধ্যে প্রাণ হারালো। কেরালা হাউস বোট ট্র্যাজেডি। 7ই মে 2023 তানোর পুরাপুজ্ঝা নদী। একটা সাধারণ পর্যটন ভ্রমণ, একটা সাধারণ আনন্দের দিন। নৌকোতে তোলা হয়েছিল ধারণ ক্ষমতার বেশি দ্বিগুণ যাত্রী। নৌকার গঠন ছিল ফ্ল্যাট বটামের মতো, যা গভীর জলের জন্য কোনো মতেই উপযুক্ত ছিল না। কিন্তু নৌকোটির কোনো বৈধ ফিটনেস সার্টিফিকেটও ছিল না, অর্থাৎ নৌকোটা শুরু থেকেই ছিল ঝুঁকিপূর্ণ। তারপর নৌকোটি যখন দুর্ঘটনাস্থলে পৌঁছালো, তখন নৌকোটির কয়েক সেকেন্ডের মধ্যে নৌকোটি তার ভারসাম্য হারিয়ে ফেলে উল্টে যায়। ফলাফলস্বরূপ 22 জন মানুষের প্রাণ হারায় নিমেষে। কৃষ্ণা নদী ট্র্যাজেডি। ইব্রাহিমপত্তনম, 16ই সেপ্টেম্বর 2017। এখানে সমস্যাটা ছিল আরোই মৌলিক। নৌকাটি চালাচ্ছিল এমন একজন চালক যার কোনো অভিজ্ঞতা ছিলই না নৌকো চালানো, কোনো বৈধ লাইসেন্সও ছিল না তার। পর্যাপ্ত আলো ছাড়াই সূর্যাস্তের পর নৌকো চালানো হচ্ছিল, মানে প্রতিটা নিয়ম ভাঙা হচ্ছিল এখানে। ফলাফল নৌকোটি নিয়ন্ত্রণ হারায়, উল্টে যায় এবং 22 জন পর্যটক একসাথে প্রাণ হারান। গঙ্গা নৌকোডুবি, পাটনা, 14ই জানুয়ারি 2017। মকর সংক্রান্তির দিনে হাজার হাজার মানুষ ফিরছিল উৎসব শেষে বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফেরার পথে তাদের কাছে কোনো পর্যাপ্ত নৌকার ব্যবস্থা ছিল না বলে মানুষ বাধ্য হয় একটা ছোট নৌকায় গাদাগাদি করে উঠ। সেই নৌকাটি তার ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি ওজন নিয়ে ফেলেছিল। ফলাফল মাঝ গঙ্গায় নৌকোটি ভারসাম্য হারায়, ডুবে যায়, আর প্রাণ হারায় 24 জন মানুষের। এরকম আরো একাধিক উদাহরণ আছে, কিন্তু প্রশ্ন এখানে একটাই, আমরা কি সত্যি কিছু শিখতে পেরেছি এর থেকে? এখন একটা জিনিস খেয়াল করুন, আলাদা আলাদা রাজ্য, আলাদা আলাদা বছর, কিন্তু ভুলগুলো একদম একই। কোনো প্রপার নিয়ম না মানা, প্রফিট করা, মানুষের জীবনকে উপেক্ষা করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গাফিলতি প্রতিটা ক্ষেত্রে। আর প্রতিটা ঘটনার শেষ একই ফলাফল, মৃত্যু। বর্গি ড্যামের সেই মা আর তার ছোট্ট সন্তান, আরো 9 জন। ওরা কি এই সিস্টেমের নতুন শিকার? না, কিন্তু ওরা প্রথম নয়। আর যদি আমরা না শিখি তাহলে ওরা শেষও নয়। একটা সতর্কতা যদি মানা হতো, একটা লাইফ জ্যাকেট যদি পড়া থাকতো প্রত্যেকের, তাহলে গল্পটা হয়তো অন্যরকম হতো। এটা কি দুর্ঘটনা নাকি অবহেলার কারণে হওয়া হত্যা? কারণ আজকে অন্য কারো গল্প কাল আপনারও হতে পারে। পরবর্তী সময়ে সাবধানতা বজায় রাখুন, সম্পূর্ণ নিয়ম মেনে ভ্রমণ করুন, কারণ জীবনটা আপনার। চলে গেলে সরকারের দেওয়া কটা টাকা সত্যি সেটা কি আপনার জীবনের সমান? প্রশ্নটা নিজেকে করুন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত লিখুন যে এটি অ্যাক্সিডেন্ট না মার্ডার। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে।